দুঃখজনকভাবে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি এই সরকারের আমলে সেটা একদল বানরের হাতে চলে গেছে, যারা জানেই না পররাষ্ট্র নীতি কি। সবাই মিলে বিএনপিকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্রটা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, কোনো দৈবাৎ ঘটনা না ঘটছে। মানে স্বয়ং স্রষ্টা এসে নিজের হাতে ওনাকে রক্ষা করে না দিলে ওনার সরকার আর বেশি দিন টিকবে না, ওনার সরকার পড়ে যাবে। গ্যারান্টিড থাকেন যে এই বিএনপি সরকারের উপরে, বিএনপি সরকার মানে সবার উপরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবার পক্ষ থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা আসবে। এক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পত্র পাঠ বিদায় করে দেওয়া হবে। প্রতিটাই ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক টানাপোড়েন, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনি ঘোষণা দিলেন যে 3টি শর্তের কথা, যে এই 3টি শর্ত মেনে নিলে মোটামুটি অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তো আপনার কি মনে হয় যে এই যে শর্ত দেয়া দিয়ে এর মধ্য দিয়ে ভারত এই শর্তগুলো কতটুকু পালন করবে, এবং আমাদের প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে যে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছিল সেটিও কতটা অগ্রগতি হবে? এবং 3টি শর্তের কথা নিশ্চয়ই আপনি জানেন। অনেক অনেক ধন্যবাদ। দুঃখজনকভাবে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি এই সরকারের আমলে সেটা একদল বানরের হাতে চলে গেছে, যারা জানেই না পররাষ্ট্র নীতি কি। এর ফলে এরা যা ইচ্ছা তা করছে। এখন ধরে নিন ওনারা যদি মনে করেন যে আমরা পাকিস্তান হয়ে গেছি, আমাদের পারমাণবিক বোমা আছে, তাহলে তো ব্যাখ্যাটা একরকম। কিন্তু খোদ পাকিস্তান, যে নাকি সত্যি পারমাণবিক শক্তির অধিকারী, সেই পাকিস্তানও তো ভারতের সাথে সিন্ধু নদীর পানি বিষয় নিয়ে কিছু করতে পারছে না, দিচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে এমন একটা ভাব নিয়ে আছি যে আমরা বলছি ডোনাল্ড ট্রাম্প, মানে আমরা যাবো কি যাবো না, আমাদেরকে তো সামর্থ্য করো, আমাদেরকে নিয়ে যাও ইত্যাদি। তো এটা কেন করা হচ্ছে? তারেক রহমান সাহেবের উপকারের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য? আপনি তো জানেন যে একটি রাজনৈতিক দল বেশ কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে বলছে যে এই সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে। 6 মাস। আবার কেউ কেউ বলছে যে টান দিলেই পড়ে যাবে। তো সেই টান দিয়ে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা এখন চলছে। কারণ যদি প্রধানমন্ত্রী ভারত সফরে না যান, আমরা তো পানি চুক্তি আর নবায়ন হবে না। কারণ চলতি মাসের 27 তারিখ থেকে নরেন্দ্র মোদী যে সফরসূচি, উনি আর দেখা করতে পারবেন না। 2027 সালের আগে আর কোনো শিডিউল খালি নেই। আজ অব্দি, মানে এখন পর্যন্ত, যখন এই অনুষ্ঠানটা সম্প্রচারে যাবে, তাজ প্যালেস হোটেল দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে, আর অনেকগুলো রুম বাংলাদেশ হাই কমিশন করেছে, সেটা কিন্তু বাতিল করা হয়নি। ধরুন যদি কালকে সফর বাতিল হয়ে যেত, তাহলে তো আজকে সকালে ক্যান্সেল হয়ে যাবে কথা। তাহলে ওনারা প্রতীক্ষায় আছে, ওনারা আসলে যেতে চাচ্ছেন, ওনারাও জানেন যেতে হবে। কেন যেতে হবে? যে প্রথমত তো গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য যেতে হবে। তারপরে ধরুন আমাদের তো জ্বালানি লাগছে ডিজেল, সেটা তো পাকিস্তান দিতে পারবে না, আমেরিকাও না, ভারত থেকে নিতে হবে। তো ধরুন ভারত দিল না, তাদেরও তো নিজস্ব চাহিদা আছে, দিল না, না দিলে তো আপনি জোর করতে পারবেন না। ভারতও দিতে বাধ্য না, দিল না। বা আপনি যে নেপাল থেকে বিদ্যুৎ আনবেন ভারতের মাটি ব্যবহার করে, সেটা অনুমতি দিবে না। এবং আপনার তো একটা সমস্যা, যেটা বড় সমস্যা, যে দেখুন আমরা শুনছি গল্প, চীন বিনিয়োগ করবে বাংলাদেশে, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে। বিনিয়োগের প্রথম শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে কারখানা করতে গেলে, যে কোনো কেউ। তো বিদ্যুৎ তো নাই, গ্রামে তো এখন 20 ঘন্টা 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আপনার গ্রামেও একই অবস্থা, আমার গ্রামেও একই অবস্থা। আর শহরে তো আমরা যে এলাকাতেই থাকি, একাধিকবার অনেকবার লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ জিবিয়ে চীন, কিন্তু তো বিদ্যুৎ, জ্বালানি, গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে, সেটা তো সরকারের লোকজনেরাই বলছেন। তো 2 বছরের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না। তার মানে চীনের বিনিয়োগ আসবে না, এশীয় উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংকে টাকা আসবে না, কিছুই আসবে না। একটা পথ ছিল, আপনার মনে আছে যে বিএনপি সরকার যখন 91 সালে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার আমলে, তখন ভারত এক্সিম ক্রেডিট দিয়েছিল বাংলাদেশকে, ঋণ দিয়েছিল। তো সেই 1991 ভারত আর 2026 ভারত তো একটা, এখন তাদের টাকা দেওয়ার মতো অনেক সক্ষমতা আছে। ইচ্ছা করলে ভারত বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ ভারতের একটি
ছোট রাজ্যের সমান। ভারতের যে রেকর্ড ঋণ দেওয়ার ক্ষেত্রে, তারা সহজে ঋণ ছাড় দেয় না এবং দেওয়ার পরিমাণও অনেক কম। আমাদের স্বাধীনতার পর থেকে ভারত যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে, সেই পরিমাণ মানে প্রতিশ্রুতি রক্ষা করেছে খুবই কম, এবং ঋণ ছাড় দেওয়ার হারটিও খুবই খুবই কম। আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি যে এই যে আমরা বললাম যে ভারত তো ছাড় দেয় না, ভারত তো দিতে চায় না, এই দিতে না দেওয়ার কারণেই 24 সালের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভারত বিরোধিতা উস্কে উঠেছে, পাকিস্তান ঢুকে গেছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্স পাকিস্তানের প্রভাব। তো ভারত তো এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেছে যে এরপরে বাংলাদেশে সুযোগ পেলে তারা তো একটি নজির স্থাপন করতে চাইবে। যেমন আমরা শুনেছিলাম 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, এখন তো এটা নাই। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এটাও মিথ্যা প্রমাণিত। এবার ভারত বিনিয়োগ করবে, নিজেদের লোকসান করে হলে, লোকসান ঠিক না, মানে নিজেদের অন্যখানে বাজেট কাটছাট করে হলো বাংলাদেশে করবে, নিজেদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। তারা বুঝে গেছে যে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভারত বিরোধিতা চরমে উঠে গেছে। দ্বিতীয়ত হলো, দেখুন আমি শুরুতে বললাম যে একদল বানরের হাতে পররাষ্ট্রনীতি চলে গেছে। যে প্রধানমন্ত্রী মানে বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা নির্ধারক রয়েছেন, কেন তাদেরকে বানরের সাথে তুলনা করছেন? পররাষ্ট্র নীতি যারা নির্ধারণ করবেন তাদেরকে কূটনীতি বা পররাষ্ট্র নীতির একটা অভিজ্ঞতা লাগবে, যে কোনো ক্ষেত্রেই অভিজ্ঞতা লাগে, সাংবাদিকতাও লাগে। খলিলুর রহমান তো একজন ক্যাডারি, কি অভিজ্ঞতা? আর বাকি যেগুলো আছে সেগুলো গোপাল ভাট, অভিজ্ঞতা তো নাই। 1 নম্বর। 2 নম্বর, অভিজ্ঞতা ছাড়াও করা যায় যদি আন্তরিকতা থাকে। আমি তো নিশ্চিত ভাবেই বলছি এখন যে খলিলুর রহমান সাহেব এবং বিএনপির বিরোধী চক্র, যেখানে ইউনুস যুক্ত আছে, সবাই মিলে বিএনপিকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্রটা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। একটা উদাহরণ দিচ্ছি, সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী যে বাংলাদেশে আসলেন এই কয়েকদিন আগে, আপনিও জানেন। তো সেই পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি যখন আসলেন, আমাদেরকে বলা হলো বাঙালি জাতিকে সৌদি আরবের লোক নিবে, জনশক্তি রপ্তানির সুযোগ উন্মোচিত হয়েছে। আসলে বাস্তবে কি? এই খলিলুর রহমান সাহেব ইউনুসকে দিয়ে ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। আরো ৩.৫ থেকে ৪.৫ লাখ রোহিঙ্গা সৌদি আরবে আছে, এদেরকে পাসপোর্ট দিতে হবে, এটা দাবি করতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তার মানে 4.৫ লাখ পাসপোর্ট যদি দেন বাংলাদেশি, রোহিঙ্গারা বাংলাদেশে হলো। কিন্তু এটা তো আসলে জনশক্তি রপ্তানির সুযোগ নয়, আমার দেশের মানুষকে বঞ্চিত করে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া। এর মধ্যে ইউজ করেছেন যে বিএনপি কে ফেলে দেওয়ার চক্রান্ত দ্রুত গতিতে চলছে। কারা ফেলে দেওয়ার চক্রান্তটার সাথে জড়িত? বিএনপি কে ফেলে দেওয়ার চক্রান্ত, সেটা একটা করে জাস্ট 1 মিনিটে ব্যাখ্যা করবো। যে আমরা তো জানি সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে শুনেছি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। তো খলিলুর রহমান যদি আমেরিকার লোক হয়ে থাকতো, তাহলে তো তারেক রহমান সাহেবের ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজের একটা আয়োজন হওয়ার কথা হবে। ও আমেরিকাতে থেকেছে, টুকটাক চাকরি করেছে, আর বাংলাদেশের স্বার্থ এখন জলাঞ্জলি দেওয়ার জন্য আপনি সে যে উদ্যোগ নিয়েছে, তো সবাইকে পছন্দই করবে। আপনি আপনার আমার পৈতৃক সম্পত্তি যদি একজনকে দান করতে চাইছে, তো আমাকে গুরুত্ব দিবেই। কিন্তু আসলে বিএনপিকে ফেলে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে কেন, সেটা ব্যাখ্যা দিব। দেখুন, তারেক রহমান সাহেব বুঝবেন, আর কিছুদিন গেলেই বুঝবেন যে এই সরকারকে বিভ্রান্ত করার একটার পর একটা চক্রান্ত চলছে। যখন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্ন আসলো, আপনি জানেন নাসিমুল গনির নাম সামনে ঠেলে দেওয়া হলো, প্রেসিডেন্ট, সম্ভাব্য প্রেসিডেন্ট নাসিমুল গনি। তারপরে ইউনুসের নাম ঠেলে দেওয়া হলো, ইউনুসের পক্ষে প্রচারণাও শুরু হলো। তারা করছে, যদি নাসিমুল গনিকে তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট বানাতেন বা ইউনুসকে, তাহলে তো তারেক রহমান সাহেবের আর কোনো সূত্রের প্রয়োজন ছিল না। 1 নম্বর। 2 নম্বর হলো যে এখন বিএনপির কাছে আসলে আমেরিকা নেই, এই বাস্তবতা। আমেরিকা যা নেয়া নিয়ে গেছে, একজন সামান্য একটা কর্মচারী পিটার হাক, সে এখন মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে। সে কিন্তু এখন আর চাকরি করে না, পিটার হাক ব্যবসায়ী, বিনিয়োগ করতে আসছিল বাংলাদেশে। এই কয়েকদিন আগে আপনি মার্কিন বহুজাতিক কোম্পানির পক্ষেই ব্রোকারি করছেন নাকি? মানে ওই বহুজাতিক কোম্পানির তো প্রেসিডেন্ট চেয়ারম্যান আসে নাই। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যা নিয়েছে নেয়া শেষ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা ভোগ করতে হবে, ভোগ এই বিএনপি করতে দিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের, তাছাড়া চীনের সাথে যে দমরমহরণ, এটা করে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা তো খনির ইচ্ছা করে করিয়েছে, চীনে নিয়ে গেছে, নিয়ে আমেরিকার সন্দেহের তালিকায় নিয়ে আসছে। দ্বিতীয়ত হলো, এখন একটাই সহযোগী শক্তি আঞ্চলিক, ভারত, এটার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করে দিবে। দেওয়ার পর কি হবে? 10ই অগস্ট মানে চলতি মাসের 10 তারিখে, যেদিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, 10 তারিখ,
সেদিনই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা ঘোষণা চলে এলো, বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে। নিরাপত্তা পরিষদের 5টা দেশ, তো জাতিসংঘে এটা বলে দিয়েছে আল কায়দা আছে বাংলাদেশে। দেখুন, এটা কিন্তু শুধু বলার জন্য বলা না। তাহলে সরকারের তো বন্ধু রাশিয়া হওয়ার কথা, রাশিয়া তো ওই নিরাপত্তা কাউন্সিল মেম্বার, চায়না মেম্বার, কেউ তো ভেটো দেয়নি, দিয়েছে আপত্তি জানিয়েছে, জানায় নেই, এটা বিবৃতি দিয়েছে। এখন ভারতের সঙ্গে যদি সম্পর্কটা ভালো করে নষ্ট করে দেওয়া যায়, ভারত পর্দার বাইরে যে আমেরিকা ভারত মারামারি করছে পর্দার আড়ালে, তারা আসলে একখানে হয়ে এই দেশের ক্ষেত্রে যেন চীন না ঢুকতে পারে। অতএব ভারতের সাথেও যদি তারেক রহমান সাহেবের শত্রুতা সৃষ্টি করা যায়, দূরত্ব না শত্রুতা, তখন তারেক রহমান সাহেবের আর কেউ রক্ষা কবচ কেউ কোনোখানে থাকতো না। এবং আমি আপনাকে তো এটা নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু এটুকু বলি, ধরুন ভারত কালকে সকালেই বললো না, 1 সপ্তাহ পরে ডিজেল দিতে পারবো না, আমাদের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে না, আপনি কি করবেন? ডিজেল পাবেন না, বিদ্যুৎ সংকটটা আর একটু বাড়বে। আগামী মাসেই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রায়াল প্রোডাকশন হওয়ার কথা। তো ওরা তো টাকা চাচ্ছে ভারতীয় মুদ্রায়, ডলার তো নিবে না, অন্য কোনো কারেন্সিও নিবে না। তা আপনি ভারতের সাথে এই বিষয়টাকে সলভ না করলে আপনি টাকা দিবেন ভারতীয় কারেন্সিতে কিভাবে? তাহলে রূপপুর কেন্দ্রটা চালু হবে না। চাচ্ছে কেউ যে বিদ্যুৎ সংকটটা এমন এক পর্যায়ে যাক যে কানসার্ট যেমন ঘটনা ঘটেছিল বিএনপির আমলেই, এবার সারা বাংলাদেশে কানসার্ট ঘটবে। আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছিল সরকারি চাকরির একটা অজুহাত দিয়ে, আর এইটা ফেলে হবে বিদ্যুৎ সংকট দিয়ে। এবং তারেক রহমান সাহেব তো আসলে এটা আপনি যদি বলেন কখন পড়বে, কয়দিন পর, যখন তখন পড়ে যাবে। বিদ্যুৎ যে আমরা এখনো কিছু পাচ্ছি শহরে বা গ্রামে, সেটা যদি জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, গাড়ি করে সব বন্ধ হয়ে যাবে। তো সুন্দরভাবে খলিলুর রহমান সাহেব তারেক রহমান সাহেবের একদম ঘরের মধ্যে বসে ওনাকে সাবোটেজ করে দিচ্ছেন। শেখ হাসিনাকেও তো ওনার ঘরের লোকরাই সাবোটেজ করেছে, বাড়ির লোকরা। কাজেই এই সমস্যা, এই সফল বাতিল হওয়ার সাথে সাথে আপনি দেখবেন তখন ভারত আর কোনো চক্ষু লজ্জা রাখবে না। আর আপনি যে কথাটা শুরুতে বলেছেন আমার সঙ্গে আলোচনায়, এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে, যে আইসিটির প্রধান কৌশলী তিনি বলেছেন যে আপনার প্রথম সঙ্গে বলছিলাম যে আইসিটির চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম, তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে। খুবই এটাই সত্যি উনি বলেছেন, আইনি প্রক্রিয়া চলছে। আপনি তো কালকে ব্যাখ্যাও দিয়েছেন, মানচিত্রে দিয়েছেন যে আইনি ব্যাখ্যা মানে এবার ভারতীয় আদালতে যাবে। এটা ভারতীয় আদালতে গেলে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে। প্রথমত এক্সট্রাডিশন ট্রিটিতে দেওয়া যায় কি যায় না। আর আপনি যে বলেছেন যে উনি সাজাপ্রাপ্ত, তাহলে ভারতীয় আদালত, এটা কিন্তু মানে পররাষ্ট্র মন্ত্রণালয় না, তারা তো দেখতে চাইবে, বাংলাদেশ হাইকমিশনকে বলবে যে বিচার কি হলো, রায় কি হলো, ডিটেলস দেখি। মানে সহজ কথা, সেটা কিনা তো ফেরত দিবেই না, এটা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ওই আদালতে যাওয়ার পর আমাদের যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটার ভিতরে যে বিচারে যে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, সেগুলো পুরো বিশ্ব জেনে যাবে, পুরো বিশ্ব জানবে। জেনে গেলে এইটা আরেকটা ফাঁদে পড়বে। এই সরকার একটার পর একটা ফাঁদে এবং ফাঁদে সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এই সবকিছুর পিছনে, সামনে দেখছি আমরা খলিলুর রহমান, পিছনে ইউনূস, এবং আরো যে বিএনপি বিরোধী যে রাজনৈতিক দল, তাদের নাম আমাদের নেওয়ার দরকার নেই, আপনি সবাই বুঝতেছেন। এই সম্মিলিত ভাবে তারেক রহমান সাহেব এখন আসলে, আমি আপনাকে এই কথাটা এভাবে বলবো, কোনো দৈবাত ঘটনা না ঘটছে, মানে স্বয়ং স্রষ্টা এসে নিজের হাতে ওনাকে রক্ষা করে না দিলে ওনার সরকার আর বেশি দিন টিকবে না, ওনার সরকার পড়ে যাবে। বিকজ কারণটা কি, যে বিদ্যুৎ ঘাটতি তো চরম আকার ধারণ করবে, জ্বালানি ঘাটতি চরম আকার ধারণ করবে, গঙ্গার পানি তো পাবেন না। আর গঙ্গার পানি নিয়ে এই যে এখন যারা বলছে ভারত দেন না, ওরা চাপছে যে আপনি না যান, না গিয়ে চুক্তিটা নবায়ন না হোক, না হলেই ওরা নেমে যাবে এই মাঠে, যে এই সরকার চুক্তি নবায়ন করতে পারে নাই। তখন কিন্তু এরাই যে মানা করছে এখন, চেন না, ওরাই তখন বলবে চুক্তি নবায়ন পারে না, ব্যর্থ সরকার। দেখবেন সামনে চলে আসছে। এবং খুবই নিকটবর্তী সেই সময়টা, তারেক রহমান সাহেবকে যদি স্বয়ং স্রষ্টা নিজের হাতে রক্ষা না করেন, ওনার যে সাথে লোকজন আছে, এরাই ওনার সরকারকে খুব দ্রুত, অতি দ্রুত ফেলে দিবেন। এবং আজকে তারেক রহমান সাহেবের এই মানচিত্র অনুষ্ঠান দেখে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। তবে এই অনুষ্ঠানটা তো থেকে যাবে ইউটিউবে, উনি যখন পড়ে যাবেন, ওনার যখন পতন হবে, তখন উনি ওই অনুষ্ঠানটা দেখবেন আর বুঝবেন যে আমরা সত্যি কথা বলেছিলাম, যে এই খলিল তারেক রহমানকে একটার পর একটা ফাঁসিয়ে দিচ্ছে। আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে গেছে, জানে চীন কিচ্ছু দিবে না, কিন্তু সম্পর্কটা খারাপ করে দিচ্ছে। এখন এই সরকারের আর কোনো পথ নাই। 24 তারিখে এই যে তাজ প্যালেস হোটেলে এখনো বুকিং আছে। আপনি অনেক অবাক হবেন না, আমিও হব না, যে যদি 23 তারিখ এসে শুনি আমরা প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। আমি আপনার সঙ্গে মোটামুটি একমত, মানে আমি আপনার মতন ফোরকাস্টিং ঠিক করতে চাই না, তবে আমার ধারণা তিনি যাবেন, তাকে ভারতে যেতে হবে। এবং উনি এই নাটকটা করছে কেন সেটাও বুঝাই। মানে উনি এই যে ওনার যে পাকিস্তান পন্থী যে লোকগুলা বাংলাদেশে আছে, ভারত বিরোধী যে অপশক্তি, এদেরকে বোঝানোর জন্য যে দেখো আমরা ভারতের সাথে যুদ্ধ করছি, তর্ক করছি, লড়াই করছি,
আমরা ঠিক আছি। এরপরে বলবে যে ওই যে বললো যে চিফ প্রসিকিউটর বলেছেন আইনি প্রক্রিয়া চলছে, দেখেন প্রবলেম কিন্তু সলিউশনের কথা বলছেন না, আইনি প্রক্রিয়া চলছে, তাহলে কি হলো? প্রত্যাবর্তন বলেন আর প্রত্যর্পণ বলেন, ওটা তো আইনি প্রক্রিয়া চলছে, উনিই বলে ফেলতেন। কালকেই শুনবেন যে ওই ওসমান হাদির যে খুনি, ওদেরও আইনি প্রক্রিয়া চলছে, ফেরত দিবে। আসলে একজনকেও ফেরত দিবে না ভারত, না শেখ হাসিনাকে দিবে, না আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে দিবে, না ওসমান হাদির হত্যাকারীদেরকে দিবে।